পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা যেটাকে আমরা বলি হচ্ছে পিকস সংক্ষেপে, হ্যাঁ পিসিওএস বলি, অনেকে পিকস বলে, সেরকম বিভিন্ন নামে ডাকে। অ্যাকচুয়ালি এটা এই যে আমরা বলি যে পলিসিস্টিক, এটা মানে বোঝায় যে হয়তো বা অনেকগুলা সিস্ট, এই যে যদি ওভারি হয় তাহলে ওভারির মধ্যে এরকম অনেকগুলা সিস্ট আছে, এই জন্য এটাকে পলিসিস্টিক বলা হয়, অর্থাৎ অনেকগুলো সিস্ট হয়তো এখান দিয়ে আছে, এক ধরনের টিউমার টাইপের। কিন্তু অ্যাকচুয়ালি এটা একটা মিসনোমার, কারণ পলিসিস্টিক ওভারি সিনড্রোম যদিও নাম, এটাতে কোনো সিস্ট হয় না। এটাতে যেটা হয় যে আমরা জানি ওভারির মধ্যে বিভিন্ন ফলিকল থাকে, কি থাকে ফলিকল, এটা আমরা জানো যে ফলিকল থাকে, এবং এই ফলিকলগুলো গ্রো করে দেখা যায় যে প্রত্যেকটা সাইকেলে ধরো 10টার মতো ফলিকল থাকে, তার মধ্যে একটা হয় যেটাকে আমরা বলি একটা ডমিনেন্ট ফলিকল, ডমিনেন্ট ফলিকল। তো এই ডমিনেন্ট ফলিকলটা পরবর্তীতে গ্রাফিয়ান ফলিকল হিসেবে এটা থেকে আমরা জানি যে ওভামটা বের হয়ে আসে, এবং সেই ওভামটাই আলটিমেটলি ফার্টিলাইজেশনে টুকপার্ট করার জন্য রেডি হয়। তো এই ওভুলেশনটা হওয়ার ক্ষেত্রে এই ডমিনেন্ট ফলিকলটা রোল প্লে করে। তবে এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে যেটা দেখা যায় যে এই 10টার ফলিকলের কথা বললাম, বা প্রত্যেকটা সাইকেলে যে ফলিকলগুলো থাকে সেগুলা এইভাবে গ্রাফিয়ান ফলিকলে কনভার্ট হইতে পারে না, সেগুলো গ্রো করতে পারে না ঠিকঠাকভাবে। গ্রো যেহেতু করতে পারে না, কারণ গ্রো করার জন্য এফএসএইচ লাগবে, আদার কিছু ফ্যাক্টরস আছে, যেমন হচ্ছে এখানে আমরা দেখবো যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে অ্যান্ড্রোজেন লেভেল খুবই বেশি থাকে। অ্যান্ড্রোজেন, এই অ্যান্ড্রোজেন এর লেভেল যেহেতু বেশি থাকে, তাই এই অ্যান্ড্রোজেন বেশি থাকাটা ফলিকুলার গ্রোথের জন্য একটা ইনহিবিটর ইফেক্ট ফেলে। আলটিমেটলি দেখা যায় যে ফলিকলগুলো গ্রো করতে পারে না, এভাবে গ্রাফিয়ান ফলিকল আর হইতে পারে না, ডমিনেন্ট কোনো ফলিকল হয় না, ফলে ওভুলেশন হবে না, এবং অ্যানুভুলেশন হয় সাধারণত, অ্যানুভুলেশন। এবং যেহেতু ওভুলেশন হয় না, তাই সিসগুলা মানে সিস না, মানে অ্যাকচুয়ালি ফলিকলগুলো এইভাবে থাকে। এইগুলাই আমরা যখন ইউএসজি করি দেখি যে পেরিফেরি দিয়ে, ওভারির পেরিফেরি দিয়ে এরকম চারদিকে আমরা বলি না যে মুক্তার মালা, সো মুক্তার মালাতে এরকম কি থাকে, এরকম থাকে না, সো নেকলেস টাইপের একটা অ্যাপিয়ারেন্স এখানে আমরা পাই। এবং এগুলো কিন্তু সিস না, এগুলো হচ্ছে ফলিকল, যেগুলো আনরাপচার্ড এবং পুরোপুরি গ্রাফিয়ান ফলিকলে গ্রো করতে পারে না, সেরকম ফলিকলগুলো আমরা পাই। এবং এটাকে আমরা বলতেছি হচ্ছে পলিসিস্টিক ওভারি সিনড্রোম। এটার বেশ কিছু ম্যানিফেস্টেশন থাকে। আমরা যদি চিন্তা করি একটা মহিলা, এবং এই মহিলাটার যদি পলিসিস্টিক ওভারি সিনড্রোম থাকে, তার কি হবে? আমরা দেখবো যে তার সেকেন্ডারি অ্যামিউনিরিয়া থাকতে পারে। সেকেন্ডারি অ্যামিউনিরিয়া মানে হচ্ছে যখন তার অ্যামিউনিরিয়া থাকতেছে সেটা 6 মাসের বেশি সময় ধরে থাকতেছে, তাহলে আমরা সেটাকে বলি সেকেন্ডারি অ্যামিউনিরিয়া। আর প্রাইমারি অ্যামিউনিরিয়া কি? প্রাইমারি অ্যামিউনিরিয়া মানে কখনো তার মেনস্ট্রুয়েশনই হয়নি, ঠিক আছে, তখন কখনোই তার মেনস্ট্রুয়েশনই হয়নি, সে একেবারে শুরু থেকেই হচ্ছে তার অ্যামোনিরিয়া, সেটা প্রাইমারি অ্যামোনিরিয়া। বাট সেকেন্ডারি অ্যামোনিরিয়া একটা ওয়ান অফ দ্য মেজর কজ কিন্তু হতে পারে পিকস। এবং আমাদের বর্তমানে ইয়ং গার্ল বা ইয়ং লেডিদের একটা গুরুত্বপূর্ণ কন্ডিশন কিন্তু হচ্ছে এই পিকস অনেকেরই দেখা যায়। এবং সেকেন্ডারি অ্যামোনিরিয়া, তারপরে অলিগো অ্যামোনিরিয়াও হইতে পারে। আমরা অলিগো অ্যামোনিরিয়া কাকে বলি সেটা আমরা জানি, সেটা নিয়ে আমরা তো কথা বলবো এক এক করে। আর তা বাদে আরও কি হইতে পারে? হিরসুটিজম। হিরসুটিজম মানে কি? আমরা জানি পুরুষের নর্মালি হেয়ার থাকে, মহিলাদের কি হেয়ার থাকে? আনসার হচ্ছে না। কিন্তু এই মহিলার দেখা গেল চিন দিয়ে অথবা আপার লিপের যে উপরের জায়গাটা, সেই জায়গা দিয়ে, মানে মোস্টাস যাকে আমরা বলি, ওই জায়গা দিয়ে হেয়ার হচ্ছে, মেল লাইক গ্রোথ হচ্ছে। কারণ যেহেতু অ্যান্ড্রোজেন বেশি থাকে, দেখা যায় এই মহিলাদের, এই পিকস আক্রান্ত মহিলাদের বা পিসিওএস আক্রান্ত মহিলাদের অ্যান্ড্রোজেন লেভেল যেহেতু বেশি থাকে, টেস্টোস্টেরন যদি আমরা মাপি, সেরাম টোটাল টেস্টোস্টেরন সেটা অনেক বেশি থাকবে। তো টেস্টোস্টেরন অনেক বেশি থাকে, তো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, যেটা আমাদের মাথায় রাখতে হবে। সো এই কারণে দেখা যায় হিরসুটিজম বা হেয়ার গ্রোথ পাওয়া যেতে পারে, মেল লাইক হেয়ার গ্রোথ প্যাটার্ন। এ বাদে এই মহিলাদের আরো বিভিন্ন ধরনের প্রবলেম, যেমন একনি থাকতে পারে, ব্রণ যাকে আমরা বলি, যে মুখে ব্রণ হয়েছে। দেখা যায় যাদের পিসিওএস থাকে তারা অবেস হয় বেশিরভাগ ক্ষেত্রে। লিনথিন পার্সনের হবে এমন না, বাট চান্স কম, বা লিনথিন পার্সনের ক্ষেত্রে তেমন একটা দেখা যায় না, অবেসিটি বেশি থাকে। এবং ডায়াবেটিস, অর্থাৎ এই সকল পার্সনের ক্ষেত্রে ডায়াবেটিস অনেক অ্যাসোসিয়েটেড থাকে, ডায়াবেটিস। এবং এই কন্ডিশনগুলোতে ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে, ইনসুলিন রেজিস্ট্যান্স, এবং ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে কিন্তু ডায়াবেটিস পরবর্তী ডেভেলপ করতে পারে। সো ইনসুলিন রেজিস্ট্যান্স জিনিসটা কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট, যেগুলো আমরা এক এক করে আলোচনা করব। এবং জেনেটিক ফ্যাক্টরটাও এখানে খুবই ক্রুশাল রোল প্লে করে, অর্থাৎ জেনেটিক্যালি ফ্যামিলির কারো আছে তাহলে কিন্তু পরবর্তীতে পিকস কিন্তু হইতে পারে ফ্যামিলির। তারপরে কিছু এনভায়রনমেন্টাল ট্রিগার আছে যেগুলো রোল প্লে করতে পারে। পিকস যেটা, এটার কিন্তু যেহেতু সিনড্রোম বলতেছি, এটাকে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজও বলা হয়। অনেক জায়গায় দেখবে পিকট লেখা এরকম, পিসিওডি, বাট নর্মালি এটাকে পিসিওএসি বলা হয়। এবং এটার অনেকগুলো সিমটমস থাকে, এই জন্যই তো সিনড্রোম বলা হয়। সিনড্রোম মানে অনেকগুলো সিমটমসের সমষ্টি, এবং এখানে অনেকগুলো প্রেজেন্টেশন থাকবে, এবং প্যাথোফিজিওলজিতেও ডিফারেন্স বিষয় দিয়ে আছে। এখন একটা কথা বলি যে এটাকে স্টেইন
লেভেনথাল সিনড্রোমও বলা হয়। এই নামটা মনে রাখবা এই কারণে, কারণ অনেক সময় বলে স্টিভেন লেভেনথাল সিনড্রোম বলতে কি বুঝো? তো অ্যাকচুয়ালি একজন ডক্টর স্টিভ স্টিং এবং আরেকজন ডক্টর লেভেনথাল, এই দুজনের নাম অনুসারে এটা নামকরণ করা হয়েছে। ইটোলজিক্যাল ফ্যাক্টরের মধ্যে এনভায়রনমেন্টাল কিছু ফ্যাক্টর, জেনেটিক কিছু ফ্যাক্টর, স্পেশালি ক্রোমোজোম নাম্বার 2-9 এগুলাতে কিছু বিষয়াদির কারণে, এবং লাইফস্টাইল। দেখো আমি একটা কথা এই পিকস পড়ানোর সময় বলবো যে লাইফস্টাইল ফ্যাক্টর ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমরা যখন পিসিওএস এর ম্যানেজমেন্ট বলি, আমরা বলবো যে পিসিএস কিভাবে কন্ট্রোল করা যায়, আনসার হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে। আপনি আসছেন, আপনার ওয়েট কমাইতে হবে, ওয়েট লস করতে হবে, আপনি অবেস থাকতে পারবেন না, ওয়েট লস করেন, আপনি দেখবেন এমনিতে আপনার অ্যানোভুলেশন চলে গেছে, 5 থেকে 10% এমন হইতে পারে, এমনিতেই সবকিছু নর্মাল হয়ে গেছে। এই জন্য লাইফস্টাইল মডিফিকেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং আলটিমেটলি সবগুলো ফ্যাক্টরের কারণে দেখা যাইতে পারে যে অ্যান্ড্রোজেন প্রোডাকশন হচ্ছে বেশি বেশি। আমি আগেই বলে আসছি যে অ্যান্ড্রোজেন প্রোডাকশন হবে এবং ফলিকুলো জেনেসিসে ডিফেক্ট হবে, ফলিকুলার সিনথেসিসগুলো ঠিকভাবে হইতে পারবে না, গ্রাফিয়ান ফলিকুলে ডেভেলপ করতে পারবে না, ইনসুলিন অ্যাকশনে প্রবলেম হবে, ইনসুলিন রেজিস্ট্যান্স হবে। এবং ইনসুলিন রেজিস্ট্যান্স যদি হয়, ইনসুলিন কি হচ্ছে, ইনসুলিন বেশি বেশি তৈরি হবে কিন্তু ইনসুলিনগুলো কাজ করতে পারতেছে না। এবং ডিফেক্ট ইন গোনাডোট্রপিন সিক্রেশন, অর্থাৎ গোনাডোট্রপিন সিক্রেশন বলতে আমরা একটা জিনিস দেখবো যে এখানে মনে রাখবা এফএসএইচ যেটা ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, যেটা ফলিকুলার গ্রোথে হেল্প করে, তো এটা এখানে নর্মাল থাকবে বা হচ্ছে কমবে, আমরা দেখবো বেশ কিছু জায়গায়। বাট এলএইচ যেটা মনে রাখবো অলওয়েজ এলএইচ ইজ ইনক্রিজড, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ এখানে এলএইচ বেশি থাকে। এবং এলএইচ এর আমরা কি বলছিলাম যে ধরো সাপোজলি এটা একটা ফলিকল, এটা একটা ফলিকল ওভারিতে, ওভারিয়ান ফলিকল। এই ওভারিয়ান ফলিকল এখানে কি থাকে, এখানে হচ্ছে থিকা 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 সেল থাকে, থিকা সেল। তো সেই থিকা সেল এলএইচ কিন্তু এই থিকা সেলের মানে থিকা সেলকে স্টিমুলেট করে এবং স্টিমুলেট করে এখানে বেশ কিছু ফাংশন করে, যেগুলো আমি এক এক করে কথা বলবো। তার আগে বলি যে অবেসিটিও কিন্তু দেখা যায় এক্ষেত্রে করতে পারে। এই যে আমাদের অ্যান্ড্রোজেন বেশি প্রোডাকশন হচ্ছে, এটা সবথেকে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এবং এই অ্যান্ড্রোজেনের মেইন সোর্সটা কি, অ্যান্ড্রোজেনটা আসতেছে কই থেকে, আনসার হচ্ছে ওভারি থেকে। ওভারি থেকে অ্যান্ড্রোজেনটা আসতেছে, ওভারি থেকে হাইপার প্রোডাকশন হচ্ছে। অ্যাড্রেনাল যে গ্ল্যান্ড, এটা থেকেও আমরা জানি কিছু পরিমাণ অ্যান্ড্রোজেন আসে, তবে সেটা মাইনর কন্ট্রিবিউশন করে, এটাকে আমরা ডিএইচইএএস বলি। আচ্ছা এটার ফুল ফর্ম কি, এটার ফুল ফর্ম হচ্ছে ডিহাইড্রো এপিঅ্যান্ডোস্টেরন সালফেট, ডিহাইড্রো এপিঅ্যান্ডোস্টেরন সালফেট। যে আলটিমেটলি অ্যান্ড্রোজেন লেভেলটা বেশি থাকবে, কত থাকবে, নর্মাল লেভেল হচ্ছে 70 ন্যানোগ্রাম পার ডেসিলিটারের কম, বা 70 ন্যানোগ্রাম পার ডেসিলিটারের বেশি হয়ে যায় অ্যান্ড্রোজেন লেভেল, কিন্তু 200 ন্যানোগ্রাম পার ডেসিলিটারের কম থাকে ইউজুয়ালি। এবং এই কারণে অ্যান্ড্রোজেন লেভেল বেশি থাকলে হিরসুটিজম হবে, অর্থাৎ হেয়ার গ্রোথ হবে। এবং হিরসুটিজম আলাদা একটা টপিক, এটা নিয়ে আমরা আলাদা ডিসকাস করবো। পাশাপাশি এখানে ফলিকুলো টক্সিসিটি হবে, ফলিকলগুলো গ্রো করতে পারবে না অ্যান্ড্রোজেনের কারণে, এবং ফলিকলের গ্রোথটা অ্যারেস্টেড হয়ে যাবে, ফলে গ্রাফিয়ান ফলিকল হইতে পারবে না। গ্রাফিয়ান ফলিকল না হইতে পারলে কি হবে, ফলিকলগুলো আনরাপচার্ড ফলিকল থেকে যাবে। এবং এগুলো কিন্তু সিস্ট না, এগুলো ফলিকল। হ্যাঁ, সো আমরা ইসিজি যখন করবো এখানে আমরা কিছু মাল্টিপল, দেখো লক্ষ্য করো, এখানে হচ্ছে আমরা এইভাবে সিস্ট পাবো, সিস্ট। এবং এগুলো নেকলেস ফ্যাশনে কিন্তু আমরা পাবো, আমরা দেখবো যে মাল্টিপল ফলিকলস পাবো। এবং সাধারণত একটা কেরাইট্রি আছে, এবং দেখো এরকম ওভারির মধ্যে এরকম নেকলেস অ্যাপিয়ারেন্সে থাকে, এবং এই ফলিকলগুলোর নাম্বার 12 বা তার বেশি থাকে। ঠিক আছে, 12 বা তার বেশি ফলিকল আমি পাবো এরকম টাইপের। এবং এগুলোর সাইজ 2 থেকে 9 মিলিমিটার হইতে পারে। এবং আরেকটি ইম্পর্টেন্ট কথা, যে ফলিকলগুলোর কারণে দেখা যায় যে ওভারির যে ভলিউম সেটাও বেড়ে গেছে, দেখো 10 cc বা তার বেশি হইতে পারে। রোটারডাম ক্রাইটেরিয়া নামে একটা ক্রাইটেরিয়া আছে, যেটা দিয়ে আমরা কিন্তু ডায়াগনোসিস করতে পারি যেটা কি পিসিওএস এর কেস কিটা, জাস্ট ক্লিনিক্যাল ফিচার্স দেখে বা ইউএসজি দেখে। এগুলো আমি কথা বলবো। গ্রাফিয়ান ফলিকল গ্রো করলো না, তাহলে অ্যানোভুলেশন হবে, ওভুলেশন হবে না। আর ওভুলেশন যদি না হয়, বাচ্চা হবে না, ইনফার্টিলিটি হবে। এবং একটা জিনিস লক্ষ্য করো, ওভুলেশন হইলে কি হয়, কর্পাস লুটিয়াম তৈরি হয়। ওভুলেশনের পরে তো আমরা জানি যে কর্পাস লুটিয়ামটা তৈরি হয়, মানে যেটা হচ্ছে ওভামটাকে রিলিজ করে দিল, সেটা পরবর্তীতে কর্পাস লুটিয়ামে কনভার্ট হয়, এবং কর্পাস লুটিয়াম প্রজেস্টরন রিলিজ করতে থাকে। তো কর্পাস লুটিয়াম যদি না হয়, প্রজেস্টরন কমে যাবে। আর প্রজেস্টরন যদি কমে যায় তাহলে কি হবে, এখানে কিন্তু দেখো প্রজেস্টরন ফার্স্টে কর্পাস লুটিয়াম থেকে প্রজেস্টরন রিলিজ হয় আমরা জানি নর্মালি, তারপরে প্রজেস্টরন বাড়ে, পরে কর্পাস অ্যালবিকাম যখন হয়ে যায় তখন আবার প্রজেস্টরনটা উইথড্রল হয়ে যায়, তখন হচ্ছে আমরা বলি মেনস্ট্রুয়েশন হয়। কিন্তু এই মহিলার ক্ষেত্রে যেটা হবে, যেহেতু প্রজেস্টরন কর্পাস লুটিয়ামের ফলে প্রজেস্টরনই কমে যাচ্ছে, এখানে তো প্রজেস্টরন উইথড্রল হচ্ছে না, ফলে এখানে কোনো মেনস্ট্রুয়েশনই হবে না, এখানে সেকেন্ডারি অ্যামোনিরিয়া হবে। হ্যাঁ, সো বা অলিগোম্যানুরিয়া হইতে পারে। অর্থাৎ যখন ইয়ারে 9 সাইকেলের থেকে কম হয়, তখন আমরা বলি হচ্ছে ইয়ারলি 9 সাইকেলের থেকে কম হলে সেটা সাধারণত আমরা অলিগোম্যানুরিয়া বলতে পারি। এবং প্রেগনেন্সির টাইমে, প্রেগনেন্সি যদি হয়ও, তাহলে দেখা যাবে অ্যাবর্শনের রিস্ক বেড়ে যাবে। ঠিক আছে, যে প্রজেস্টেরন যেহেতু কমে যায়, এবং এক্ষেত্রে প্রেগনেন্সিটা সুন্দর করে মেনটেন হইতে পারে না, এন্ডোমেট্রিয়াম বা ইউটেরাসটা সুন্দর করে, কারণ এটার জন্য প্রজেস্টেরন দরকার হবে, সো অ্যাবর্শন হয়ে যাবে। এবং লেফট ফাইন্ডিংসে আমরা টেস্টোস্টেরন বেশি পাবো, কারণ অ্যান্ড্রোজেন যেহেতু বেশি, অ্যান্ড্রোজেনের মধ্যে মেজর একটা অ্যান্ড্রোজেন হচ্ছে টেস্টোস্টেরন, এটা বেশি থাকবে। ডিএইচইএ যেটা
ডিহাইড্রো এপিঅ্যান্ডোস্টেরন সালফেট এটা বেশি থাকবে, এলডিএল বেশি থাকবে। এবং এই জন্য খুব ইম্পর্টেন্ট যে এলডিএল আমরা কেন বেশি পাবো না, একবার পিসিওএস এর পেশেন্টদের কিন্তু ডিসলিপিডিমিয়া থাকে, এইচডিএল মানে এলডিএল বেশি থাকে, এইচডিএল কম থাকে, এইচডিএল ভালো কোলেস্টেরল এটা কম থাকবে, এবং ডিসলিপিডিমিয়া থাকে, এবং এই জন্য এদের করোনারি হার্ট ডিজিজ বলো, অবেসিটি তো থাকেই, আর প্রোজেস্টেরন কম থাকবে। আর অ্যান্টিমুলারিয়ান হরমোন নামে একটা হরমোন আছে, এটা দেখা যাবে যে হচ্ছে স্মল ফলিকলগুলো থেকে রিলিজ হবে, এবং স্মল ফলিকলগুলো থেকে রিলিজ হয়, ফলিকল থেকেই তো অ্যান্টিমুলারিয়ান হরমোন রিলিজ হয়, ওভারিয়ান ফলিকল থেকে, সেটা বেশি থাকবে। এই জিনিসটা জাস্ট একটু মাথায় রাখো। এখন তো আমি বললাম যেখানে ডিসলিপিডিমিয়া হবে, তারপর করোনারি হার্ট ডিজিজের রিস্কও কিন্তু বেশি থাকে। তো এইগুলো আমরা জাস্ট জানলাম। এবং আরেকটা জিনিস বলে আসছিলাম যেখানে ইনসুলিন রেজিস্ট্যান্সও কিন্তু হয়, এবং এই ইনসুলিন রেজিস্ট্যান্স হলে কি জিনিসটা হবে, এরা ডিসলিপিডিমিয়াতে কন্ট্রিবিউট করবে ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে, এবং এরা থিকা সেল হাইপারপ্লাসিয়া করবে। অর্থাৎ আমরা বলছিলাম যে ওভারিয়ান ফলিকলে বাহিরে থিকা সেল থাকে, এবং এই থিকা সেলগুলা যদি হাইপারপ্লাসিয়া হয়, অর্থাৎ হাইপারপ্লাসিয়া মানে কি সংখ্যায় বাড়া, এবং সংখ্যায় যখন বাড়বে তখন এরা যে কাজটা করবে যে এলএইচ হরমোন যখন আসতেছে এবং এলএইচটা বেশি থাকে, দেখা যায় যে আমাদের যে পিটুইটারি থাকে বা হচ্ছে তোমার হাইপোথ্যালামাসের স্টিমুলেশনের কারণে বেশি বেশি গোনাডোট্রপিন অর্থাৎ এলএইচটা রিলিজ বেশি হয় কম্পারেটিভলি, এবং এর ফলে থিকা সেল হাইপারপ্লাসিয়া বেশি বেশি হবে। এবং অ্যান্ড্রোজেন, যদি থিকা সেল হাইপারপ্লাসিয়া হয়, থিকা সেল বাড়ে, তাহলে এটা অ্যান্ড্রোজেন প্রোডাকশন আরও বেশি বেশি করবে। অ্যান্ড্রোজেন প্রোডাকশন যখন বেশি বেশি করবে, এবং সাধারণত দেখা যায় যে এলএইচ এর একটা মানে এলএইচ এর কারণে থিকা সেলের নর্মাল একটা লেভেল থাকে, যে এলএইচ স্টিমুলেট করলো, থিকা সেলগুলো বাড়লো, বা থিকা সেলগুলো অ্যান্ড্রোজেন প্রোডাকশন করলো, তার থেকে মানে কোনো নর্মাল কাট অফ থাকে না যে এই পর্যন্ত বাড়বে বা এই পর্যন্ত ঠিকঠাক থাকবে, বাট দেখা যায় যে আনলিমিটেডলি বাড়তে থাকে। সো অ্যান্ড্রোজেন প্রোডাকশনও বাড়তে থাকে, এবং কমপ্লিকেশনস হিসেবে অ্যাকান্থোসিস নাইগ্রিকান্সও কিন্তু পাওয়া যেতে পারে। সো এটা আলটিমেটলি ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণেই হচ্ছে। যে অ্যাকান্থোসিস নাইগ্রিকান্স এটা মানে কি, এটা নিয়ে আমরা জানবো যে অ্যাকান্থোসিস নাইগ্রিকান্স মানে হচ্ছে যে আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে এটা হচ্ছে, এবং এটাতে যে সকল জায়গায় স্কিনের ফোল্ড থাকে, ধরো আমাদের নেপ অফ দ্য নেক, ঘাড়ের পেছনে স্পেশালি যারা মোটা থাকে তাদের ক্ষেত্রে লক্ষ্য করবা, বা মানে যে সকল জায়গায় ভাঁজ আছে এক্সিলা রিজনটাতে, নেপ অফ দ্য নেক, এক্সিলা বা গ্রোয়েন, কুচকি যেটাকে আমরা বলি, এই সকল জায়গায় ডার্ক ভেলভেটি ঠিক একটা স্কিন হয়, আমরা ডার্মাটোলজিতে এটা পড়ি অ্যাকান্থোসিস নাইগ্রিকান্স। এবং এইটা অ্যাকান্থোসিস নাইগ্রিকান্স থেকে গুগলে সার্চ দিলে বুঝবা, এই দেখো এই যে এক্সিলাতে এরকম কালো কালো হয়ে যায় না, কালো কালো হয়ে যায় না অনেকের, তো এটা হইতে পারে, বা ঘাড়ের পেছনে দেখবা কালো কালো হয়ে গেছে, তো এইগুলা কিন্তু পিসিওএস এর পেশেন্টের পাওয়া যেতে পারে। এবং পিসিওএস এর পেশেন্ট আমরা ওজিটিটি করতে হবে এভরি 2 ইয়ার্স, কারণ এদের যেহেতু ডায়াবেটিসের একটা রিস্ক থাকে, ডায়াবেটিস মেলাইটাস ডেভেলপ করার, এবং ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে দেখা যায় যে যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স পজিটিভ আছে, মানে পিসিওএস আছে এবং ইনসুলিন রেজিস্ট্যান্সও আছে, তাদের ক্ষেত্রে হচ্ছে ওজিটিটি এভরি ইয়ার করতে হবে, চেক করতে, মনিটর করতে। আর পিসিওএস পেশেন্ট হচ্ছে সাধারণত 70%ই দেখা যায় একটু অবেস হয়, আর 30% অবেস নাও হইতে পারে, তো বেশিরভাগ পেশেন্টই অবেস হইতে পারে। আর ইনসুলিন রেজিস্ট্যান্স যদি শুধু অবেসিটি যাদের থাকে তাদের ক্ষেত্রেই থাকবে এমন না, যারা থিন তাদের ক্ষেত্রেও থাকতে পারে। এই বিষয়গুলো মনে রাখবে। এখানে কমপ্লিকেশন হিসেবে ইনসুলিন রেজিস্ট্যান্সের হাই রান সিনড্রোম একটা সিনড্রোম আছে, এটা মানে কি বলতেছি, তবে তার আগে একটা কথা বলেছি যে ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে আলটিমেটলি ডায়াবেটিস মেলাইটাস হইতে পারে। আর হাই রান সিনড্রোম বলতে যেটাকে বোঝায় যে দেখো হাইয়ের এইচ এতে মানে হচ্ছে হাইপার অ্যান্ড্রোজেনিজম, মানে হচ্ছে আমরা বললাম যে অ্যান্ড্রোজেন বেড়ে যাবে লেভেলটা, অ্যান্ড্রোজেন লেভেল যেহেতু বেড়ে যাবে সেটাই বোঝানো হয়েছে। আর বলতে বোঝানো হয়েছে ইনসুলিন রেজিস্ট্যান্স থাকবে, আর এন বলতে বোঝানো হয়েছে অ্যাকান্থোসিস নাইগ্রিকান্স থাকবে। এই ট্র্যাকটা আমরা একটু মনে রাখতে পারি, যেটা হচ্ছে যেটাকে আমরা হাই রান সিনড্রোম বলি। সো দুই লেটার দিয়ে আমরা মনে রাখবো, 6টা লেটার। আর অবিসিটি 40 থেকে 80% পেশেন্টের থাকতে পারে, বা রাফলি আমরা বলি 70% পেশেন্টেরই থাকে, এবং থিন পেশেন্টদেরও এটা হইতে কিন্তু পারে। এবং তাহলে এখানে ইনসুলিন রেজিস্ট্যান্স, ডিসলিপিডিমিয়া দেখা যায় যে অ্যান্ড্রোজেন যখন অ্যাডিপোসাইটে যাইতেছে তখন অ্যারোমেটিক এনজাইমের সহযোগিতায় এরা ইস্ট্রন বা E1, দেখো ইস্ট্রোজেন যে হরমোনটা, এই ইস্ট্রোজেনের E1 একটা কম্পোনেন্ট আছে, E2 একটা কম্পোনেন্ট আছে, এটাকে ইস্ট্রাডিওল বলি, এটাকে ইস্ট্রন বলি। তো এই ইস্ট্রন যেটা মনে রাখবা পিসিওএস এ E1টা বাড়ে, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট মনে রাখার জন্য। কারণ নর্মালি দেখা যায় যে E2টা বেশি থাকে, নর্মালি একটা মহিলা তার নর্মালি E2টা বেশি থাকবে, অর্থাৎ 2:1 হবে, E2টা 2 হবে, E2টা যদি 2 হয় তাহলে E1টা 1 হবে। বাট এটা কি হয়, অবেস পিসিওএস আক্রান্ত ফিমেলদের দেখা যায় উল্টাই যায়, অর্থাৎ E1টা বেশি হয়ে যায়, E1টা 2 হয়ে যায় ইস্ট্রনটা, বাট E2টা কম হয়, 1 হয়। সো এটা এভাবে রেশিওটা উল্টাই যাচ্ছে। এবং এই কারণে যে সকল অবেস মহিলাটা মোটা এবং মহিলার E1 লেভেলটা বেড়ে গেছে, এবং এই কারণে যদিও আমরা জানি যে পিসিওএস কি হয়, অলিগোমেনুরিয়া হয়, বা হচ্ছে সেকেন্ডারি অ্যামোনিরিয়া হয়, কিন্তু অর্থাৎ সাইকেল কমে যেতে পারে, অথবা মেনস্ট্রুয়েশন একেবারেই হবে না। কিন্তু কারো ক্ষেত্রে মেনোম্যাট্রোরেজিয়া, অর্থাৎ এটা বলতে বোঝাইছে যে হেভি ব্লিডিং হচ্ছে, আবার ইরেগুলার সাইকেলও হচ্ছে। সো এরকম হইতে পারে, অর্থাৎ
অনেক বেশি ব্লিডিংও হইতে পারে, যেটাকে আমরা মেনোম্যাট্রোরিজে বলি। এটা কাদের ক্ষেত্রে? অবেস পেশেন্ট এবং যাদের E1টা বেড়ে যাচ্ছে এরকম ক্ষেত্রে কিন্তু এটা হইতে পারে। এবং পিসিওএস পেশেন্টদের মনে রাখবা যে সেকেন্ডারি অ্যামোনিউরিয়া, অর্থাৎ থিন পিসিওএস যারা পেশেন্ট তাদের ক্ষেত্রে মেইনলি সেকেন্ডারি অ্যামোনিউরিয়া থাকে। দেখা যায় যে একটু চিকন পাতলা এবং তার পিসিওএস আছে, তার সেকেন্ডারি অ্যামোনিয়া থাকবে, তার মেনস্ট্রুয়েশন অফ হয়ে গেছে। কিন্তু যারা অবেস তাদের ক্ষেত্রে সেকেন্ডারি অ্যামোনিয়া থাকতে পারে, অথবা কারো কারো ক্ষেত্রে যদি E1টা বেশি থাকে তাহলে মেনোম্যাট্রোরেজিয়া কিন্তু থাকতে পারে। আচ্ছা, এরপরে কমপ্লিকেশন হিসেবে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার হতে পারে, কারণ যেহেতু এখানে দেখা যায় যে ইস্ট্রোজেনের লেভেল, ইস্ট্রোজেন বলতে E1 যে লেভেলটা এটা এলিভেটেড থাকতে পারে স্পেসিফিক একটা গ্রুপের ক্ষেত্রে, তাই সেক্ষেত্রে এন্ডোমেট্রিয়াল ক্যান্সারটা ডেভেলপ করতে পারে। কারণ দেখো এখানে ইস্ট্রোজেন বাড়তেছে, ঠিক আছে, বাট এখানে কিন্তু প্রোজেস্টেরন কম, প্রোজেস্টেরন নাই, সো ফলে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার ডেভেলপ করতে পারে, ওভারিয়ান ক্যান্সার হইতে পারে, নাও হইতে পারে। আর নন অ্যালকোহলিক স্টেটোহেপাটাইটিস এটা কিন্তু থাকতে পারে, লিভারকে এফেক্ট করতে পারে, ফ্যাটি লিভার, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার, অর্থাৎ অ্যালকোহল নেই বাট তা বাদে যে ফ্যাটি লিভার হচ্ছে সেটা কিন্তু এই কারণে হইতে পারে, স্ট্রোজেন লেভেল বেশি থাকার কারণে। ডিসলিপিডিমিয়া, ইনসুলিন রেজিস্ট্যান্স এগুলো তো থাকবে, অবেসিটির কারণে এগুলো হইতে পারে। আর গোনাডোট্রপিন সিক্রেশনের ক্ষেত্রে কি বলছিলাম, যেখানে একটা জিনিস মনে রাখবা যে থিকা সেল হাইপারপ্লাসিয়া এটা তো হবে, আর এলএইচ লেভেলটা থ্রু আউট দ্য সাইকেল বেশি থাকে। মানে নর্মালি আমরা জানি যে নর্মাল যখন মেনস্ট্রুয়াল সাইকেল হয় তখন এলএইচ সার্জ নামে একটা জিনিস থাকে, সেই এলএইচ সার্জের কারণে কি হয়, ওভুলেশন হয়, কিন্তু এখানে এলএইচ সার্জ হয় না, এখানে এলএইচ সবসময় বৃদ্ধি পাইছে, তো এলএইচ সার্জ থাকে না, এই জন্য অ্যানুভুলেশন হয়, ওভুলেশন থাকে না। আর নর্মালি এফএইচ আর এলএইচ এটার একটা রেশিও নর্মাল হচ্ছে 1:1, অর্থাৎ দুটার রেশিও এরকম থাকে। কিন্তু এই ক্ষেত্রে দেখা যায় যে 1:2 বা 1:3 হয়ে যায়, অর্থাৎ এলএইচটা এফএসএস এর তুলনায় বেশ বেড়ে যাইতে পারে, এবং এর ফলে এলএইচটা এলিভেটেড থাকতেছে। আর সাধারণত আমরা যদি এফএসএস বা এলএইচ এগুলোর লেভেলটা মাপতে চাই, তাহলে বেস্ট টাইম কখন, সাইকেলের যে ডে 2 অর্থাৎ মেনস্ট্রুয়াল সাইকেল যে ডে 2 বা ডে 3, এই টাইমটা হচ্ছে বেস্ট টাইম টু মেজার এলএইচ এফএসএস। কি কি হরমোন পিসিওএস এ বাড়তেছে? টেস্টোস্টেরন বাড়তেছে, তারপরে ডিএইচইএএস যেটা ডিহাইড্রো এপিঅ্যান্ডোস্টেরন যেটা এটা সালফেট এটা বাড়তেছে, এলডিএল বাড়তেছে, অ্যান্টিমুলারিয়ান হরমোন বাড়তেছে, E1 বাড়তেছে অবেস ফিমেইলে, তারপর হচ্ছে লুটিনাইজিং হরমোন বা এলএইচও বাড়তেছে। বাট আনচেঞ্জ থাকতেছে হচ্ছে এফএসএইচ, E2টা, প্রোল্যাকটিন আনচেঞ্জ থাকতেছে, টিএসএইচ আনচেঞ্জ থাকতেছে। এখন এখানে একটা কথা আমি বলে আসি, আমি কেন প্রোল্যাকটিন বা টিএসএইচ এইগুলো আমি মেজার করব বিভিন্ন ক্ষেত্রে, মানে পিসিওএস এর ক্ষেত্রে আমি এগুলো মেজার করতে পারি কেন? কারণ মনে রাখবা একটা মহিলা যখন আমার কাছে সেকেন্ডারি অ্যামোনিয়ার কমপ্লেন নিয়ে আসছে, সেই মহিলাটার ক্ষেত্রে এই দুইটা কারণে, অর্থাৎ থাইরয়েড টিএসএইচ হরমোনের কারণে, আবার প্রোল্যাকটিনের কারণেও কিন্তু তার অ্যামোনিয়া হইতে পারে। সো সেই জিনিসটা মাথায় রেখে আমাকে এক্সক্লুড করতে হবে যে আচ্ছা এটা হাইপারপ্রোল্যাকটিনিমিয়া বলো বা টিএসএইচ হরমোনের কোনো বা থাইরয়েডিজমের কোনো হাইপোথাইরয়েডিজমের কোনো কেস নাই, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমি কিন্তু একটু এইগুলোকে এক্সক্লুড করতে পারবো যে না এটা তাহলে পিসিওএসই। এবং এখানে এইচডিএলটা কমে যায়, প্রোজেস্টেরনটা কমে যায়। তারপরে এখানে একটা খুবই ইম্পর্টেন্ট টার্ম আছে যে সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিউলিন, এটা লিভারে থাকে সাধারণত। মনে রাখবা যে সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিউলিন যেটা, এটা একটা প্রোটিন টাইপের, যেটা হচ্ছে আমাদের সেক্স হরমোনগুলোকে এদের সাথে বাইন্ড করায়, কিন্তু এদের সংখ্যা কমে যায়। কমে যখন যায় তখন কি হয়, তখন টেস্টোস্টেরন লেভেল ব্লাডে বেড়ে যাবে, সার্কুলেশনে বেড়ে যাবে। কেন বেড়ে যাচ্ছে? কারণ টেস্টোস্টেরনগুলো বা অ্যান্ড্রোজেনগুলো এইগুলোর সাথে বাইন্ড করার জন্য এগুলোতে এনাফ নাই, এগুলো কমে গেছে। সো এগুলো কমে যাওয়ার কারণে টেস্টোস্টেরন বেশি বেশি ফ্রি হয়ে যাবে বা অ্যান্ড্রোজেন ফ্রি হয়ে যাবে ব্লাডে। রোটারডাম ক্রাইটেরিয়া, যেটা দিয়ে অ্যাকচুয়ালি আমরা ডায়াগনোসিস করবো পিসিওএস কে, রোটারডাম ক্রাইটেরিয়াতে 3টা পয়েন্ট আছে। এই 3টার মধ্যে যদি 2টা আমি পজিটিভ পাই তাহলে আমি বলে দিব এটা পিসিওএস, ঠিক আছে? একটা পজিটিভ পাইলে না, 2টা পাইতে হবে। তো 3টা পয়েন্ট কি? একটা হচ্ছে অ্যান্ড্রোজেন লেভেল অনেক বেশি থাকবে, এটা আমরা বায়োকেমিক্যালি বুঝতে পারি যে আচ্ছা আমরা ব্লাডে টেস্টোস্টেরন লেভেল টেস্ট করলাম, এটা বেশি পাইলাম। ক্লিনিক্যালি বুঝতে পারি যে হিরসিটিজম পাইলাম বা হেয়ার গ্রোথ পাইলাম, একটা মহিলা তার পুরুষের মতো হেয়ার গ্রোথ হচ্ছে চিন দিয়ে বা আপার লিপের উপর দিয়ে। আর হচ্ছে ওভুলেটরি ডিসফাংশন হইতে পারে, এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট। ওভুলেটরি ডিসফাংশন হচ্ছে সেকেন্ডারি অ্যামোনিয়া একটা মহিলার পাইছি আমি, এবং বা অলিগোম্যানুরিয়া পাইতে পারি। সো ধরো একটা মহিলা আসলো, তার আমি দেখলাম যে হিরসুটিজম আছে এবং আমি তার দেখলাম সেকেন্ডারি অ্যামোনিয়া আছে। এখন তাহলে আমি একেবারে মোটামুটি রোটারডাম ক্রাইটেরিয়া অনুযায়ী বলে দিতে পারি যে মহিলাটা হয়তো বা পিসিওএস থাকতে পারে। তার বাদে হচ্ছে এটা গেল 2টা। অথবা ধরো আমি এটা পাইলাম না, আমি অ্যান্ড্রোজেন লেভেল এলিভেটেড পাইলাম, এখন আমি ইউএসজি করতে দিলাম, আমি দেখলাম যে পলিসিস্টিক অ্যাপিয়ারেন্স পাইলাম, নেকলেস অ্যাপিয়ারেন্স পাইলাম, ফলিকলগুলো 12টার বেশি ফলিকল আমি পাইলাম, এবং দেখা গেলে এগুলোর সাইজ 2 থেকে 9 ন্যানোমিটারের মতো, এবং সেটা আমি 1 ওভারিতে বা 2 ওভারিতেই পাইতে পারি, ওভারির ভলিউমও বেড়ে গেছে। তো এগুলার যে কোনো 2টা যদি আমি পাই তাহলে আমি প্রভিশনাল ডায়াগনোসিস করতে পারি এটা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। আর আরেকটা জিনিস ইম্পর্টেন্ট যে এটার সাথে আমরা আরেকটা, এটার ক্লোজ একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আছে যেটাকে আমরা বলি হচ্ছে কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া। এটার ম্যানিফেস্টেশনও কিছু এটার মতো হতে পারে, কিন্তু আমার যদি এক্সক্লুড করতে হয় যে এটা কি কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া নাকি পিসিওএস, তাহলে আরেকটা টেস্ট আছে যে 17 হাইড্রোক্সি প্রোজেস্টেরন, যেটাকে আমরা বলতেছি, এই যে লেভেলটা, এটা টেস্ট করতে পারি। এবং এটা টেস্ট করে আমরা যদি দেখি এটা 200 ন্যানোগ্রামের কম আছে, তাহলে হচ্ছে এটাকে রুল আউট করে ফেলতে পারবো যে এটা কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া না। যদি এমন হয় যে আচ্ছা 200 থেকে 800 ন্যানোগ্রাম আছে, মানে আমি পাইছি এটার লেভেল, তাহলে আমি এসিটিএইচ স্টিমুলেশন টেস্ট নামে একটা টেস্ট আছে, এসিটিএইচ লেভেলটা টেস্ট করতে পারি।
তাহলে এটা যদি পজিটিভ পাই তাহলে আমি বলে দিব যাচ্ছে এটা হচ্ছে কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া, ঠিক আছে। অথবা যদি 800 ন্যানোগ্রামের বেশি পাই তাহলে আমি এই টেস্টটা দিয়েই বলে দিতে পারতেছি যে আচ্ছা এটা হচ্ছে CAH, এটা PCOS না। PCOS এর ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া কোনটা, না আমি 3টা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া বলছি। একটা হচ্ছে গিয়ে তোমার অ্যান্ড্রোজেন লেভেল বেশি, যেটা আমরা বায়োকেমিক্যালি বা ক্লিনিক্যালি বুঝবো, আর একটা ওভারিটারি ডিসফাংশন থাকবে, অ্যামোনিয়া বা অলিগোমেনেরিয়া থাকবে, আর পলিসিস্টিক USG-র মাধ্যমে আমরা বুঝবো। তবে অবেসিটি বেশি থাকলো, LS-FSS রেশিও আমি ধরলাম যে ফর এক্সাম্পল 2:1 বা 3:1 হইলো, অথবা ইনসুলিন রেজিস্ট্যান্স পাওয়া গেল, ম্যানোমেট্রি দিয়ে পাওয়া গেল, ইরেগুলার এবং হেভি ব্লিডিং পাওয়া গেল, বা নেকলেস অ্যাপারেন্স USG পাওয়া গেল। সো এগুলা কিন্তু ওয়েল আনাফ না। দেখো USG-তে আমি নেকলেস অ্যাপারেন্স পাইলেই যে আমি PCOS বলে দেবো তা না। আমার এখানে মেইন যে কথাটা, ফলিকল 12 বা তার বেশি হইতে হবে, এবং সেখানে ওভারির ভলিউমটা বাড়া লাগবে, এই জিনিসটি USG-তে আমার মেইনলি দেখতে হবে। আচ্ছা, এবং এখন বর্তমানে বলা হয় যে ওভারিয়ান যে ফলিকলগুলা সেগুলো ওভারিতে 20টা বা তার বেশি পাইতে হবে আমার যদি ডায়াগনস্টিক বলতে হয়। PCOS আছে বাট ওভারি নর্মাল, এরকমও কিন্তু হইতে পারে কারো কারো ক্ষেত্রে, বাট তার ক্ষেত্রে যদি অন্য 2টা ফিচার্স থাকে রোটারডাম ক্রাইটেরিয়া, সেটা আমাদের বুঝতে হবে। এখন PCOS এর কনসিকোয়েন্স কি হইতে পারে, শর্ট টার্ম কিছু কমপ্লিকেশনস হইতে পারে, যে মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিস তো হইতেছে, হিরসুটিজম থাকবে, অ্যালোপেশিয়া থাকবে, মহিলার অ্যালোপেশিয়া বা চুল পড়ে যাচ্ছে এরকম প্রবলেমও হইতে পারে, ইনফার্টিলিটি তো থাকবে, যেহেতু অ্যানোভুলেশন হচ্ছে বাচ্চা হইতে প্রবলেম হইতে পারে। এই জন্য মনে রাখবা যে একটা মহিলা, যে মহিলাটা হচ্ছে বাচ্চা হচ্ছে না PCOS এর কারণে, তার উচিত আর্লি ম্যারেজ করা। মানে একটা মহিলা বলতে আর্লি এইজে একটা মহিলা, বেশি বয়স না, 19-20 বছর বয়স, তো তার ক্ষেত্রে আর্লি ম্যারেজ করাটা একটা ভালো সলিউশন। সো আর্লি ম্যারেজ করার ট্রাই করতে হবে, কারণ এই মহিলাটা 23 বছর বয়স বা 20 বছর বয়স, এই মহিলাটা আর্লি যখন ম্যারেজ হবে মহিলাটা ট্রাই করতে পারবে, বা অনেক বেশি সুযোগ থাকবে, কারণ অনেক বেশি সুযোগ থেকে সে ট্রাই করতে পারে বারবার। বাচ্চা যদি হয় তাহলে তো হইলই, আর বাট লেট ম্যারেজ করলে কিন্তু একটু ডিফিকাল্টি হয়ে যায় প্রেগনেন্ট হওয়ার। আচ্ছা, তারপরে ইনসুলিন রেজিস্ট্যান্সের বিষয়টা তো একটা কমপ্লিকেশন হিসেবে থাকেই। যদি PCOS থাকে, সেকেন্ডারি অ্যামোনিয়া থাকে, তাহলে অ্যাপ্রোচটা কি হবে? দেখো আমি সেকেন্ডারি অ্যামোনিয়া যদি ফর এক্সাম্পল একজন মহিলা আমি পাইলাম, ফার্স্টে আমার মাথায় আসে যে প্রেগনেন্সি তো হইতে পারে, প্রেগনেন্সি তো সেকেন্ডারি অ্যামোনিয়া থাকে, সো প্রেগনেন্সি টেস্ট করলে নেগেটিভ পাবো, LH এটা করলে পজিটিভ পাবো, মানে পজিটিভ পাবো বলতে বেশি পাবো, FSH নর্মাল থাকবে, এবং ইস্ট্রোজেন লেভেল হচ্ছে এলিভেটেড বা নর্মাল থাকতে পারে, মেইনলি E1টা এলিভেটেড থাকে, PSH নর্মাল থাকবে, প্রোল্যাকটিনও নর্মাল থাকবে। থাইরয়েড ডিসফাংশন হইলে অ্যামোনিয়া হইতে পারে, হাইপার প্রোল্যাকটিনিমিয়াতেও অ্যামোনিয়া হইতে পারে। এই জন্য এই দুটো আমি টেস্ট করবো। আর তা বাদে অ্যাডিশনাল PCOS এর জন্য আমি টেস্টোস্টেরন টেস্ট করতেছি। তারপর হচ্ছে CAH বা কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়ার জন্য 17 হাইড্রোক্সি প্রজেস্টেরন দেখতেছি, এটা সাধারণত নর্মাল থাকবে। প্রজেস্টেরন চ্যালেঞ্জ টেস্ট নামে একটা টেস্ট আছে। এটা মানে হচ্ছে দেখো এই মহিলাটার PCOS এ আক্রান্ত মহিলাটা, এই মহিলাটা অ্যাকচুয়ালি প্রবলেমটা কি, এই মহিলা হচ্ছে প্রজেস্টেরন কম, এই কারণে মেনস্ট্রুয়েশন হচ্ছে না, অ্যামোনিয়া হচ্ছে। কিন্তু আমি একটা জিনিস যেটা করলাম যে আমি হচ্ছে মহিলাতে আমি প্রজেস্টেরন দিলাম এবং 5 দিন দিলাম, মানে 5 দিন প্রজেস্টেরন দিলাম সাইকেলের, মানে যখন প্রজেস্টেরনটা থাকার কথা ছিল, ওভুলেশন যদি হইতো নর্মালি, যখন প্রজেস্টেরন থাকার কথা ছিল, আমি ধরো শেষের দিকে 5 দিন হচ্ছে প্রজেস্টেরন দিলাম। প্রজেস্টেরন দেওয়ার পরে আমি হুট করে আবার উইথড্র করে দিলাম, তো তখন আমি দেখবো এই মহিলাটার আবার যদি ব্লিডিং হয়, আবার ব্লিডিং হইলো, তো প্রজেস্টেরন দিয়ে আমি চ্যালেঞ্জ করলাম যে দেখি তুমি প্রজেস্টেরন যদি উইথড্র করে দিই, আমরা নর্মালি জানি যে মেনস্ট্রুয়াল ব্লিডিং হয় কখন, যখন প্রজেস্টেরনটা সাডেন উইথড্রল হয়ে যায়, প্রজেস্টেরনটা বাড়ে পরে হুট করে কমে যায়। ঠিক একইভাবে আমি বাহির থেকে প্রজেস্টেরন দিয়ে মহিলাটাকে চ্যালেঞ্জ করলাম যে দেখি তোমার যদি আমি উইথড্র করে ফেলি তাহলে কি তোমার মেনস্ট্রুয়েশন বা ব্লিডিং হচ্ছে কিনা, তো তখন দেখা যায় একটা উইথড্রল ব্লিডিং হয়, এটা থেকে আমি শিওর হই যে মহিলার প্রজেস্টেরন কম, এবং তখন আমাদের মাথায় সাসপিশন জাগিতে পারে এটা PCOS হইতে পারে, সাথে আদার ম্যানিফেস্টেশন থাকতে হবে। লং টার্ম কমপ্লিকেশনের মধ্যে ডিসলিপিডিমিয়া, ডায়াবেটিস, করোনারি আর্টারি ডিজিজ, তারপরে অবেস ফিমেলে ইস্ট্রোজেন বেশি থাকার কারণে অবেস মহিলাদের এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার হলে হতে পারে, থাকতে পারে। আর অবেসিটির কারণে স্লিপ অ্যাপনিয়া সিনড্রোম থেকে শুরু করে অ্যাংজাইটি, ডিপ্রেশন এগুলো হতে পারে। অবস্টেট্রিক কমপ্লিকেশনের মধ্যে ইনফার্টিলিটি থাকতে পারে, তবে এটা রিভার্সেবল, এটা বাচ্চা হওয়া পসিবল, ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবো। অনেকে দেখা যায় PCOS হয়েছে মানে ধরে নেয় আমার বাচ্চা আর হবে না, বাট হওয়া পসিবল, অ্যাবর্শন হয়ে যাইতে পারে, কারণ প্রজেস্টেরন যেহেতু কম থাকে, এন্ডোমেট্রিয়াল যে একটা সুন্দর মেইনটেনেন্স ওইটা ঠিকঠাক হয় না। আর জেস্টেশনাল ডায়াবেটিস হইতে পারে ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে প্রেগনেন্সির টাইমে, আর প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন হইতে পারে, স্টিল বার্থ হইতে পারে, বাচ্চা হয়েছে বাট বাচ্চা হওয়ার সময় দেখা গেছে, হওয়ার পরে দেখা গেছে মারা গেছে। তো এই সো এখানে অ্যাকচুয়ালি সবকিছু সামারাইজ করা হয়েছে, সামারি একটা টেবিল এটা, যেখানে সবকিছু সুন্দর করে বোঝানোর ট্রাই করা হয়েছে, বাট এতক্ষণ যা বলছি সেটা যদি বুঝো তাহলে এগুলো বুঝবা, সেখানে আমি নতুন করে বললাম না। হিরসুটিজম, অ্যাকনি, ইরেগুলার সাইকেলস, এগুলো আমি একটা মহিলা হিস্ট্রি নিয়ে আসলো, কমপ্লেন নিয়ে আসলো, তাহলে আমি সেরাম টেস্টোস্টেরন লেভেল টেস্ট করতে দিলাম, এটা ফার্স্ট কথা। মহিলা এই হিস্ট্রি নিয়ে আসলে ফার্স্ট এটা দিব, এরপরে ডায়াগনোসিস করলাম যে PCOS হয়েছে, এখন তারপরে তার কোনো কমপ্লিকেশনস আছে কিনা, কমপ্লিকেশনস হইতে পারে কিনা, এই জন্য আমি লিপিড প্রোফাইল দেখলাম, পজিটিভিটি টেস্ট করলাম, লিপিড প্রোফাইল দেখলাম করোনারি আর্টারি ডিজিজ হওয়ার চান্স আছে কিনা, পজিটিভিটি দেখলাম ডায়াবেটিসের জন্য, USG করলাম, এন্ডোমেট্রিয়াল থিকনেসের জন্য,
যে তার ভবিষ্যতে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার হতে পারে কিনা এই জিনিসটা। মানে পিসিওএস এর পেশেন্টকে কিভাবে ম্যানেজ করবো, এই জন্য মনে রাখবা আমরা মেইনলি মহিলা কি প্রেজেন্ট করতেছে এই জিনিসটা আমাদের কাছে ইম্পর্টেন্ট। মহিলার কি মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি নিয়ে দেখা যায় বেশিরভাগ মহিলা আসে, সো মহিলার কমপ্লেন্স অনুযায়ী আমি তাকে ওষুধ দিব। সো তা বাদে ইনফার্টিলিটির প্রবলেম নিয়ে অনেকে আসতে পারে, এটা তার কনসার্নের জায়গা। হিরসুটিজমের প্রবলেম থাকতে পারে, এটা অনেক ইরিটেটিং একটা জিনিস, কারণ একটা মহিলা তার হয়তো বা মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি হইলো, ওকে দ্যাটস সেটা সে একা জানে, তার ইনফার্টিলিটি হলো সেটা সে জানে, বাট হিরসুটিজমটা অন্য কেউ মানুষও দেখতে পারবে, তার দাড়ি হয়েছে, একটা মহিলার দাড়ি হয়েছে, এটা তার জন্য খুবই আনকমফোর্টের জায়গা, সেটা অনেক মহিলার কাছে ডিসকমফোর্ট লাগে, ইনসুলিন রেজিস্ট্যান্সের প্রবলেম থাকতে পারে। তো ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন করা এবং ওয়েট লস করা, এটা ফার্স্ট কথা। এটা যদি করে তাহলে 5 থেকে 10% পিসে এমনি এমনি ঠিক হয়ে যাবে, স্পন্টেনিয়াসলি ওভুলেশন হবে। সো এটা ফার্স্ট কথা। আর প্রোল্যাকটিন যদি বেশি হয় তাহলে অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে স্টিমুলেট করে এরা অ্যান্ড্রোজেন বেশি বেশি রিলিজ করতে পারে, এটা আমরা আগে বলে আসছি যে, এবং সেটা অ্যামোনিয়াও করতে পারে হাইপারপ্রোল্যাকটিনিমিয়ার কারণে। এবং পিসিওএস নিয়ে যারা আসছে তাদের আমি প্রোল্যাকটিন হরমোনটাও টেস্ট করতে দিই, যাতে আমরা পুরো হাইপারপ্রোল্যাকটিনিমিয়া আছে কিনা এটা রুল আউট করতে। আচ্ছা, এখন ধরো একটা মহিলা মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিস নিয়ে আসলো, সেক্ষেত্রে আমি কি করতে পারি? ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট যেটা হবে, তবে তার আগে বলে আসি যে একটা ইয়াং ওম্যান, তার ক্ষেত্রে দেখা যায় যে শুরুর দিকে আমরা বলি যে যখন তার মিনার্কি হইলো, ফার্স্টে মেনস্ট্রুয়েশন শুরু হইলো, তারপরে 3 বছর পর্যন্ত দেখা যেতে পারে যে মহিলাটার মেনস্ট্রুয়াল সাইকেলটা রেগুলার নাও হইতে পারে, মানে খুবই আর্লি এইজের একটা মেয়ে যার মেনস্ট্রুয়েশন সাইকেল হবে শুরু হয়েছে, তার ক্ষেত্রে ইরেগুলার হইতে পারে। এটা আমাদের মাথায় রাখতে হবে। জাস্ট একটু ইরেগুলার হয়েছে দেখে আমি ধরে নিব যে খুবই ডেঞ্জারাস কিছু, এরকম কিন্তু না। আচ্ছা, এবং সাধারণত সাইকেলের লেন্থ 21 থেকে 45 দিন হইতে পারে, 28 দিনই যে হবে এরকম কিন্তু না। আর ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট যদি বলি, তাহলে এই সকল ক্ষেত্রে যখন হচ্ছে মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিস নিয়ে কেউ আসছে, তাহলে তার ক্ষেত্রে আমি ভেরি লো ডোজ পিল ইউজুয়ালি দেই, এবং সেটা হচ্ছে ওসিপি, ওরাল কন্ট্রাসেপটিভ পিল। এটা খুব ইম্পর্টেন্ট। আমরা যখনই মানে যখনই আমরা পিসিওএস এর টেস্ট করি, আমরা কিন্তু ট্রিটমেন্টে আমরা বলি যে আমরা হচ্ছে ওসিপি বা ওরাল কন্ট্রাসেপটিভ পিল দিই। এটার নাম শুনলে মানুষ ভয় পেয়ে যায় যে ওসিপি, এটা তো মানে প্রেগনেন্সি কন্ট্রোলের জন্য, তো এটা কেন দিবে? কিন্তু ড্রাগ অফ চয়েস কিন্তু এক্ষেত্রে ওসিপি হবে। এবং এটাতে আমরা যে কাজটা করি, আমরা এখানে ইস্ট্রোজেনও থাকে, প্রজেস্টেরনও থাকে। তো ইস্ট্রোজেন প্রজেস্টেরন যেহেতু একসাথে থাকে, এটা যে কাজটা করে আমাদের এলএইচ এফএইচ দুটাকেই কমাই দেয়। আমি বাহির থেকে যদি ইস্ট্রোজেন প্রজেস্টেরন দিচ্ছি, এলএইচও লাগবে না, এফএইচও লাগবে না। সো আমরা নর্মালি জানি কি পিসিওএসে এলএইচটা বেড়ে যায়, এই এলএইচটা পরবর্তীতে অ্যান্ড্রোজেনকে বাড়াই দেয়। সো যেহেতু এলএইচটাকেও সাপ্রেস করে রাখতেছে, ফলে কিন্তু আমার অ্যান্ড্রোজেন লেভেল কমে যাচ্ছে, এবং পাশাপাশি অ্যানোবুলেশন তো হচ্ছে, আর ন্যাচারাল ইস্ট্রোজেনও কমাই দিচ্ছে, ফলে অ্যান্ডোমেট্রিয়াল থিনিং হইতেছে। এবং আমরা এখানে যে কাজটা করি, আমরা 21 দিন তো মেইনলি ওসিপিটা দিই, আমরা 21 দিন ওসিপি দিই, বাকি 7 দিন কিন্তু অফ থাকে। তো বাকি 7 দিন যে অফটা থাকে, এই টাইমে একটা উইথড্রল ব্লিডিং কিন্তু হতে পারে, ফলে ওইটা মেনস্ট্রুয়েশন এর মতো ফিল হবে বা ব্লিডিং হয়ে অ্যাকচুয়ালি ব্লিডিং হচ্ছে। সো এইভাবে কিন্তু অ্যাকচুয়ালি ঠিক করা যাইতে পারে। এবং এইভাবে পিসিওএস এ ওসিপি তার অ্যাডভান্টেজ হচ্ছে যে রেগুলারিটি সাইকেল হবে, অর্থাৎ মানে সাইকেলটাকে রেগুলারাইজ করবে। এভাবে 21 দিন আমি যখন খাচ্ছি এবং পরে উইথড্রল ব্লিডিং হচ্ছে, এটা একটা ভালো সাইকেলের মতো মনে হচ্ছে। এবং হিরসুটিজমের ক্ষেত্রে এটা ভালো রোল প্লে করবে। হিরসুটিজমের ক্ষেত্রে কিন্তু এরা ভালো রোল প্লে করতেছে, কারণ অ্যান্ড্রোজেন বেড়ে গেলে হিরসুটিজম হয়, কিন্তু অ্যান্ড্রোজেন কমে গেলে হিরসুটিজমের ক্ষেত্রে ভালো একটা রোল প্লে করে। এবং পাশাপাশি যারা কন্ট্রাসেপটিভ বেনিফিট চায় বাট যারা বাচ্চা নিতে চাচ্ছে না, তাদের ক্ষেত্রে একটা এক্সট্রা বেনিফিট দিচ্ছে, এবং অ্যান্ডোমেট্রিয়াল ক্যান্সারের এগেনস্টে একটা প্রোটেকশন দিচ্ছে। কারণ হচ্ছে আমরা জানি যে ইস্ট্রোজেন লেভেল বেড়ে যায়, কিন্তু এখানে কিন্তু ন্যাচারাল ইস্ট্রোজেন লেভেল কমে যাচ্ছে, ফলে অ্যান্ডোমেট্রিয়াল ক্যান্সার বা অ্যান্ডোমেট্রিয়াল থিনিং করতেছে, থিকনেসটাকে কমাচ্ছে, ফলে অ্যান্ডোমেট্রিয়াল ক্যান্সারের ক্ষেত্রে এটা একটা প্রোটেক্টিভ। সো এই জিনিসটা মাথায় আছে। যাদের বয়স একটু বেশি, তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা ভালো একটা অপশন হতে পারে, কারণ তাদের সাধারণত অ্যান্ডোমেট্রিয়াল ক্যান্সার হচ্ছে মেনোপজের পরে বা পোস্ট মেনোপজাল ওম্যান যারা, তাদের ক্ষেত্রে হয় বেশি। এবং প্রজেস্টেরনের ক্ষেত্রে মনে রাখো যে প্রজেস্টেরন আমরা দিতে পারি, এটা সেকেন্ড লাইন অল্টারনেটিভ আমরা বলি, ওসিপি আর প্রজেস্টেরন ট্রিটমেন্ট হিসেবে দেওয়া যায়। তবে এক্ষেত্রে মনে রাখবা যে মেড্রক্সিপ্রজেস্টেরন অ্যাসিটেট বা এমপিএ বলা হয়, এটা কিন্তু দেওয়া যাইতে পারে। এবং এটা সাধারণত মানে সাইকেলের শেষের দিকে। ওভারঅল কথা, বাইরে থেকে আমি প্রজেস্টেরন দিচ্ছি, এবং প্রজেস্টেরন দেওয়ার কারণে এখানে উইথড্রল ব্লিডিং হবে, এটাকে যদি আমি উইথড্র করে নিই প্রজেস্টেরনটাকে 5 দিন দেওয়ার পরে। তবে এটার ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা রেগুলারাইজ করবে না সাইকেলকে, এবং অ্যান্ডোমেট্রিয়ামে কোনো প্রোটেক্টিভ এফেক্ট নাই। সো পিসিওএস এর ড্রাগ অফ চয়েস মেনলি ওসিপিটাই ভালো। প্রজেস্টেরন হচ্ছে আরেকভাবে দেওয়া যেতে পারে। লক্ষ্য করে এখানে যে প্রজেস্টেরন হচ্ছে মানে সাইক্লিক্যালি দেওয়া হচ্ছে, যে সেকেন্ড হাফ অফ দ্য সাইকেলের 12 থেকে 14 দিনে, এভরি 12 থেকে 14 দিনে হচ্ছে দেওয়া হয় প্রজেস্টেরন। এবং সেক্ষেত্রে এটা সাইকেলকে রেগুলারাইজ করতে পারে, অ্যান্ডোমেট্রিয়ামের সেক্ষেত্রে প্রোটেকশন দিতে পারে, অ্যান্ডোমেট্রিয়াম হাইপারপ্লাসিয়া ক্যান্সার এগুলো প্রিভেন্ট করতে পারে। সো এক্ষেত্রে 12 দিন ধরে কিন্তু মানে দেওয়া হচ্ছে, এরকম একটা বিষয়। আচ্ছা, মানে সেকেন্ড হাফ অফ দ্য সাইকেল, হ্যাঁ, এটা কিন্তু ফার্স্ট হাফে না, সেকেন্ড হাফ, যখন আসলে প্রজেস্টেরনটা সেকেন্ড হাফে কর্পাস লুটিয়াম দ্বারা যে রিলিজ হয়, সো ওই টাইমটাতে। আর এখানে হচ্ছে মেইনলি শেষে, মানে একেবারে
শেষের টাইমটাতে জাস্ট 5 দিন ধরে দেওয়া হচ্ছে। আর হিরসুটিজমের ক্ষেত্রে যেহেতু এলএইচ এফএসিস কমে যায়, মানে ওসিপি দিলে, ফলে অ্যান্ড্রোজেনটা কমে যাবে এবং এটা মানে হিরসুটিজমটাও কমে যাবে। আবার সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবুলিনকেও বাড়াই দেয়, ফলে ব্লাডে ফ্রি টেস্টোস্টেরন থাকবে না, এগুলো সব বাউন্ড অবস্থায় থাকবে এবং ফলে এটা কমে যাবে, ফলে অ্যান্ড্রোজেন কমে যাচ্ছে, হিরসুটিজম কমে যাবে। আর ইনফার্টিলিটির কেসে ওয়েট লস কমাইতে বলতে হবে, এটা ফার্স্ট কথা। এবং এটা করার পরে মহিলাকে কি করতে হবে, ওভুলেশন ইনডিউসিং ড্রাগস দেওয়া যেতে পারে। সো যারা অ্যাকচুয়ালি ইনফার্টিলিটি এবং ইনফার্টিলিটিতে কনসার্ন নিয়ে আসে এবং তারা চাচ্ছে বাচ্চা নিতে, সো তাদের ক্ষেত্রে ওভুলেশন ইনডিউসিং ড্রাগ যেমন লেট্রোজল, এই ড্রাগটা দেওয়া যেতে পারে। বা আরেকটা ড্রাগ আছে ক্লোমিফাইন সাইট্রেট, যেটাকে সিসিও বলা হয়। সো ড্রাগ অফ চয়েস হচ্ছে লেট্রোজল বা ক্লোমিফিন সাইট্রেট। সো এই ড্রাগ দুইটার নাম মনে রাখো, এগুলো হচ্ছে ওভুলেশন ইনডিউসিং ড্রাগস। হ্যাঁ, সেকেন্ড লাইন ড্রাগসের মধ্যে হচ্ছে যেটা দেওয়া যেতে পারে যে এই ক্লোমিফিন সাইট্রেট এর সাথে মেটফর্মিন। মেটফর্মিনটা হচ্ছে যে সকল ওম্যানের এই যেরকম পিসিওএস আছে তাদের ক্ষেত্রে কিন্তু মেটফর্মিনটা একটা ভালো ড্রাগ। আমরা জানি মেটফর্মিন কি, এটা হচ্ছে ডায়াবেটিসে ইউজ করা একটা ড্রাগ। ক্লোমিফিন সাইট্রেট এবং ডেক্সামিথাসন এগুলোর কম্বিনেশন, এইভাবে বেশ কিছু ড্রাগসের অপশন কিন্তু আছে। এটা গেল হচ্ছে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট, ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট কিসের ক্ষেত্রে, ইনফার্টিলিটির ক্ষেত্রে। সেকেন্ড লাইন ম্যানেজমেন্ট হচ্ছে ল্যাপ্রোস্কোপিক ওভারিয়ান ড্রিলিং নামে একটা কন্ডিশন আছে, এটা সার্জিক্যাল অপশন। মনে রাখবা যখন আমাকে বলতেছে যে পিসিওএস এর ট্রিটমেন্ট করবো, ম্যানেজমেন্ট করবো, এখানে কি সার্জারি দরকার আছে, আনসার হচ্ছে দরকার নাই। বাট মানে এটা একটা কন্ট্রোভার্সিয়াল বিষয়, বাট স্টিল যদি করতে হয় তাহলে ল্যাপ্রোস্কোপিক ওভারিয়ান ড্রিলিং নামে একটা কন্ডিশন আছে, যেখানে দেখা যায় ওভারিটাকে ড্রিল ফুটা ফুটা করা হয় এবং ওভারিয়ান যে স্ট্রোমা আছে সেই স্ট্রোমাকে দেখা যায় এভাবে মডিফাই করার ট্রাই করা হয়। ইনভাইট্রো ফার্টিলাইজেশন, ইনফার্টিলিটির ক্ষেত্রে ইনভাইট্রো, বর্তমানে যেটা হয় যে ইনভাইট্রো ফার্টিলাইজেশন যেহেতু অনেক ভালো মানে প্রসেস বেরোইছে, অনেক মডার্ন টেকনিক বেরোইছে, এর ফলে এইভাবেই অনেক মহিলা কিন্তু মানে প্রেগনেন্ট হচ্ছে। আচ্ছা দেখো, এখানে আমি এই যে বলছিলাম না যে একটা সার্জারি আছে ল্যাপ্রোস্কোপিক ওভারিয়ান ড্রিলিং, এটাতে যেটা করা হয় ওভারিতে ড্রিলিং করা হয়, ফুটা ফুটা করা হয় এবং এর ফলে ওভারিয়ান স্ট্রোমাটা মানে বার্ন করে দেওয়া হয়, ফলে থিকা সেলগুলো ডিস্ট্রয়েড হয়ে যায় এবং অ্যান্ড্রোজেন লেভেলটা কমে যায়। আর ইনভিট্রো ফার্টিলাইজেশন পিসিওএস এর ক্ষেত্রে কখন করা যেতে পারে, যখন মহিলার বয়স 35 বছর বা তার বেশি, পিসিওএস আছে, ইনফার্টিলিটি আছে, এই সকল মহিলাদের ক্ষেত্রে মনে রাখবা কোন কোন ড্রাগ কন্ট্রাইন্ডিকেটেড। একটা হচ্ছে স্পাইরোনোল্যাকটন, এটা কন্ট্রাইন্ডিকেটেড, এটা দেওয়া যাবে না স্পাইরোনোল্যাকটন। হ্যাঁ, এটা আমরা জানি একটা ডাইউরেটিক এবং এটা অ্যান্টি অ্যান্ড্রোজেনিক হিসেবে যেহেতু কাজ করে তাই। এবং ওসিপি, যেটা ওসিপি কিন্তু আমরা যাদের ইনফার্টিলিটি প্রবলেম হচ্ছে এবং ফলে ওসিপি তখন আর দরকার নাই। ওসিপি আমরা কখন বলছিলাম, ওসিপি হচ্ছে যখন মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিস হচ্ছে এবং মানে ইনফার্টিলিটি তার কনসার্নের জায়গা না, তাদের ক্ষেত্রে আমি ওসিপি দিব। বাট যার ফার্টাইল হওয়া মানে তার বাচ্চা নেওয়া দরকার, তার ক্ষেত্রে কিন্তু ওসিপি দিব না। আর ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য এখানে আমরা মেটফর্মিনটা ইউজ করি, এটা ইনসুলিন সেন্সিটাইজার হিসেবে কাজ করে, এটা ওয়েট লসেও হেল্প করে। ওয়েট লসে কিন্তু এটা হেল্প করে, আমরা জানি অবেস যারা পেশেন্ট থাকে তাদের ক্ষেত্রে ওয়েট লসে এরা হেল্প করতেছে। অ্যান্টি হিরসুটিজম হিসেবেও অ্যাকশন আছে, জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাসের চান্সও কমাই দেয়। সো ইনসুলিন রেজিস্ট্যান্স বা যাদের ওয়েট লস করা যাচ্ছে না, মোটা তাজা, তাদের ক্ষেত্রে মেটফর্মিন দিচ্ছি এবং ওভুলেশন ইন্ডাকশনে এরা কিছুটা রোল প্লে করতে পারে। হিরসুটিজম এই যে কন্ডিশনটা, এটা আমরা আলাদা তো পড়বো, বাট তার আগে বলে আসি এটার মোস্ট কমন কজ হচ্ছে পিসিওএস, এটা কিন্তু মোস্ট কমন একটা কজ। তা বাদে আরও বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এটা হইতে পারে, কুশিং সিনড্রোমেও এটা হওয়া পসিবল, তবে সেক্ষেত্রে হিরসুটিজমের সাথে ডায়াবেটিস, হাইপারটেনশন এগুলো থাকে। তা বাদে অ্যান্ড্রোজেন প্রডিউসিং অ্যাড্রেনাল টিউমার, অ্যান্ড্রোজেন প্রডিউসিং ওভারিয়ান টিউমার থেকে শুরু করে থিকা লুটিয়ান সিস্ট, হাইপারপ্রোল্যাক্টিনিমিয়া, প্রেগনেন্সি লুটিওমা, এরকম বেশ কিছু কন্ডিশনে হচ্ছে এটা থাকতে পারে। তবে হিরসুটিজমে একটা কথা মাথায় রাখতে হবে, ড্যানাজল এই যে ড্রাগটা, এই ড্রাগটা হচ্ছে দেওয়া যাবে না। ড্যানাজল যে ড্রাগটা, এটা হচ্ছে সিনথেটিক অ্যান্ড্রোজেন ডেরিভেটিভ, এটা একটা দেওয়া যাবে না, কারণ এটা একনি হিরসুটিজম এটা আরো বেশি মানে অ্যাগ্রাভেট করবে। আচ্ছা, সো এখন আমরা একটু গাইড থেকে রিভিউ করবো। এতক্ষণ আমরা যা পড়লাম, রোটারডাম ক্রাইটেরিয়া অ্যাকচুয়ালি আমরা ডায়াগনোসিস করতে পারি, 3টা বিষয় এখানে অ্যাসোসিয়েটেড আছে এবং ইটিওলজিগুলো আমরা বলে আসছি। এখানে মাল্টিফ্যাক্টরিয়াল বিষয় থাকতে পারে, জেনেটিক বিষয় থাকতে পারে, এনভায়রনমেন্টাল ট্রিগার থাকতে পারে, পাশাপাশি ক্লিনিক্যাল ফিচার্সে অবেসিটি থাকবে, মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটিস থাকে 70% ক্ষেত্রে, এবং ইনফার্টিলিটি থাকার চান্স থাকে, হিরসুটিজম একনি তো থাকবে। ভিরিলিজম মানে হচ্ছে ফিমেলের মধ্যে মেলের যে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স, মাস মেলের মতো বাড়ছে, সেরকম হতে পারে, বাট এটা রেয়ার, অতটা হয় না। অ্যাকান্থোসিস নাইগ্রিকান্স, এটা ইম্পর্টেন্ট। হেয়ার অ্যান্ড সিনড্রোম, এটা নিয়ে বলে আসছি। তা বাদে ওভারির যে হচ্ছে পারভেজানাল এক্সামিনেশন যদি আমরা করি তাহলে বাইল্যাটারাল ইনলাস সিস্টিক ওভারিস পাওয়া যেতে পারে, অর্থাৎ এখানে মেনলি সিস্ট কিন্তু থাকে না, সিস্ট বলতে এখানে ফলিকলস থাকে এবং ওভারিসগুলো অ্যাকচুয়ালি মাস বেড়ে যায়, ওভারির মাস না মানে অ্যাকচুয়ালি ভলিউমটা বেড়ে যায়, 10 cc বেশি হয়ে যায়। আচ্ছা, তারপরে সোনোগ্রাফি বা আল্ট্রাসাউন্ড যদি করি তাহলে ওভারির ইনলাস থাকে 10 সেন্টিমিটার কিউব এর বেশি হয়ে যায়, আর 12 সিস্ট থাকে যেটার সাইজ 2 থেকে 9 ন্যানোমিটারের মধ্যে থাকে, বা এখন বর্তমানে ক্রাইটেরিয়া অনুযায়ী 20টার বেশি বলা হয়, যে 20টার বেশি সিস্ট না, অ্যাকচুয়ালি এগুলো ফলিকল। হ্যাঁ, সিস্ট টার্মটা মিসনোমার।
আর এগুলো আমি বলে আসছি এলএইচ এফএসএইচ যে রেশিওটা সেটা 2:1 বা 3:1 এর বেশি হইতে পারে। আর ইস্টাডিওল স্টোন এই দুইটা বেশি হয়, তবে এখানে মেইন যেটা ইস্টাডিওলটা নর্মালি থাকে, E2টা নর্মালি থাকে, তেমন এলিভেটেড হয় না। মেইনলি ইস্ট্রন যেটা E1 যেটা এটা বাড়ে, হ্যাঁ, সো এই জিনিসটা ইম্পর্টেন্ট। এবং টেস্টোস্টেরন লেভেলটা বেশি থাকবে, দেখা যায় যে 150 ন্যানোগ্রাম পার ডেসিলিটারের বেশি হতে পারে। তো এপিঅ্যান্ডোস্টেরন সালফেট এটা এলিভেটেড হইতে পারে, যেটা অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে বেরোইছে। আর হাইপার অ্যান্ড্রোজেনিজম তো থাকবে। ফাস্টিং ইনসুলিন লেভেল হচ্ছে একটু বেশি থাকবে। ল্যাপ্রোস্কোপি যদি আমরা করি, তাহলে ল্যাপ্রোস্কোপি করেও কিন্তু আমরা ভালো করে বুঝতে পারি, তাহলে সেক্ষেত্রে আমরা বাইলেটারাল পলিসিস্টিক ওভারি সুন্দর করে দেখতে পাবো। সো ল্যাপ্রোস্কোপি একটা ভালো কিন্তু টেস্ট হইতে পারে। আর ট্রিটমেন্ট হচ্ছে অবেসিটি এর ক্ষেত্রে অবশ্যই লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে। মেটফরমিনটা ড্রাগ অফ চয়েস হইতে পারে ইনসুলিন রেজিস্ট্যান্স থাকা প্রবলেমের ক্ষেত্রে। আর মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিসের ক্ষেত্রে আমরা কন্ট্রাসেপটিভ পিলস দিব। ইনফার্টিলিটির ক্ষেত্রে আমরা অ্যান্টি ইস্ট্রোজেন বলতে মানে ওভুলেশন ইনডিউসিং যে ড্রাগসগুলো আছে, যেমন হচ্ছে ক্লোমিফেন সাইট্রেট, ট্যামোক্সিফেন, এগুলো দেওয়া যেতে পারে মানে ডে 2 থেকে ডে 6 পর্যন্ত, হ্যাঁ। এবং এটা হচ্ছে 50 থেকে 100 মিলিগ্রাম। এই নামটা মনে রাখবো, সিসি বলি এটাকে আমরা, ক্লোমিফেন সাইট্রেট। আর তা বাদে গোনাডোট্রপিন অর্থাৎ এফএসএইচ এলএইচ এগুলোও দেওয়া যেতে পারে যাদের হচ্ছে ক্লোমিফেন কাজ করতেছে না। আর অর্থাৎ ক্লোমিফেন সাইট্রেট প্লাস গোনাডোট্রপিন দুইটা একসাথেও দেওয়া যেতে পারে। বা হচ্ছে ল্যাপ্রোস্কোপিক ওভারিয়ান ড্রিলিং করা যেতে পারে ইনফার্টিলিটির ক্ষেত্রে। এটা হচ্ছে আমি বলছি যে ওভারিয়ান স্ট্রোমা, এটাকে ওইখানে হচ্ছে ডিস্ট্রাকশন করা হয়, মানে থিকা সেলগুলো ডিস্ট্রাক্ট হয়, আর ফলে অ্যান্ড্রোজেন কমে যায়। ওয়েজ রিসেকশন, হ্যাঁ, ওয়েজ রিসেকশন এটা আগের টার্ম ছিল, বাট এখন বর্তমানে ল্যাপ্রোস্কোপিক ওভারিয়ান ড্রিলিং, এটা ল্যাপ্রোস্কোপিক আবিষ্কারের পরে এটা করা যেতে পারে, বাট এটা কিন্তু করা হয় না নর্মালি। আচ্ছা, আর হিরসুটিজমের ক্ষেত্রে হচ্ছে ওরাল কন্ট্রাসেপটিভ পিল উইথ হাই ইস্ট্রোজেন্স, এটা দেওয়া যেতে পারে, ওরাল কন্ট্রাসেপটিভ পিল কন্টেনিং। আচ্ছা, এগুলো অতটা দরকার নেই। তারপরে আমরা আসি যে রিকারেন্ট প্রেগনেন্সি লস যাদের হচ্ছে তাদের ক্ষেত্রে মেটফরমিন, তারপরে প্রোজেস্টেরন সাপোর্ট, হিউম্যান ক্রনিক গোনাডোট্রপিন, অ্যান্টিকোয়াগুল্যান্ট এগুলো দেওয়া যেতে পারে। সো মেইনলি আমরা বেশ কিছু ট্রিটমেন্ট যেগুলো অলরেডি পড়ে আসছি ওইগুলোই ইম্পর্টেন্ট। যে লং টার্ম কমপ্লিকেশনসের ক্ষেত্রে আমরা মনে রাখবো যে অবিসিটি, ক্যান্সারের মধ্যে এন্ডোমেট্রিয়াল ক্যান্সারটা ইম্পর্টেন্ট, যেহেতু প্রোজেস্টেরন কম থাকে। ওভারিয়ান ক্যান্সারও হইতে পারে, ডায়াবেটিস মেলাইটাস, কার্ডিওভাস্কুলার ডিজিজের মধ্যে হাইপারটেনশন, অ্যাথেরোস্ক্লেরোসিস, করোনারি হার্ট ডিজিজ, ডিসলিপিডিমিয়া, এক্ষেত্রে এলডিএল বেশি থাকবে। অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া কিন্তু এখানে করা পসিবল। আর মর্টালিটিও বাড়তে পারে। অ্যান্ড্রোজেনটা বেশি থাকবে, এলএইচটা বেশি থাকবে, এফএসএইচটা লো থাকবে, আর ইস্ট্রোজেনটা বেশি থাকবে। মেইনলি ইস্ট্রনটা E1টা, ইনসুলিন ইউজুয়ালি এলিভেটেড থাকে, অর্থাৎ যেহেতু দেখো এখানে যেহেতু ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে, ফলে ইনসুলিনকে বেশি বেশি প্যানক্রিয়াস রিলিজ করতে চাবে। যেহেতু প্যানক্রিয়াস বেশি বেশি ইনসুলিন রিলিজ করতে চাবে, ফলে কি হবে, ইনসুলিন লেভেল বেশি থাকবে। ব্যাপারটা এরকম আর কি, ইনসুলিন বেশি আছে, ইনসুলিন রিলিজ হচ্ছে, বাট অ্যাকচুয়ালি এগুলো ফাংশনাল না। এবং প্রোল্যাকটিনটাও বেশি থাকতে পারে, থাইরয়েড হরমোন লো থাকতে পারে। অনেকগুলো কেসের কথা বলা আছে, যেগুলো তোমরা কিন্তু এখন আমি এতক্ষণ যে কথাগুলো বললাম সেগুলো যদি পারো, এগুলো খুব সুন্দর করে তুমি কিন্তু এক্সপ্লেন করতে পারবা, সবগুলো ডায়াগনোসিসই তুমি মেক করতে পারবা। এটা আরেকটা নোট আমি তোমাদেরকে দিচ্ছি, এটা একটা মিসনোমার, এটাতে কোনো সিস থাকে না ওভারিতে। সেই জিনিসগুলো এখানে বলা হয়েছে, এখানে জেনেটিক, ফ্যামিলি হিস্ট্রি, সেডেন্টারি লাইফস্টাইল, অবিসিটি, এরকম বেশ কিছু ফ্যাক্টর থাকতে পারে। এবং এর ফলে কি মানে কি হয় এগুলো সব এখানে লেখা আছে। ইনসুলিন রেজিস্ট্যান্স হবে, তারপরে হচ্ছে থিকা সেলে কি হবে, এই জিনিসগুলো সুন্দর করে এখানে লেখা আছে, এগুলো একটু দেখতে পারো। এখানে দেখো এই যে আল্ট্রাসোনোতে, এই যে আল্ট্রাসোনোতে এখানে আমরা দেখতেছি, এখানে হচ্ছে এই যে ফলিকলসগুলো আছে, এইভাবে নেকলেস প্যাটার্নে থাকে। এই যে হিরসুটিজম, হেয়ার গ্রোথ হয়েছে, অ্যাকনি হয়েছে, ব্রোন হয়েছে, রোটারডাম ক্রাইটেরিয়া, এটা মাথায় রাখতে হবে, অ্যাটলিস্ট 2টা পজিটিভ হইতে হবে। পিসিওএস এর বিভিন্ন ফিনোটাইপ থাকতে পারে, একটাতে সব ক্রাইটেরিয়া মিট করতে পারে, কোনোটাতে 2টা ক্রাইটেরিয়া মিট করতে পারে, এবং মানে 1, 2, 1, 3 এইভাবে বিভিন্ন ক্রাইটেরিয়া কিন্তু মিট করতে পারে। সো লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে, সেটা বলে আসছি, ওয়েট লস, ডায়েট চেঞ্জ, এক্সারসাইজ। এবং এক্সারসাইজের ক্ষেত্রে হচ্ছে মডারেট ইন ইন্টেন্সিটি, ভিগোরাস এক্সারসাইজ করতে হবে এমন না, অ্যাটলিস্ট 30 থেকে 45 মিনিট পার ডে এক্সারসাইজ করতে হবে। এবং উইকের 7 দিনের মধ্যে 5 দিন অ্যাটলিস্ট করতে হবে। এবং ডায়াবেটিস, হাইপারটেনশন এগুলা ভালো করে মনিটর করতে হবে। মেটফরমিন এটা তো দেওয়া যেতে পারে। অলিগোম্যানুরিয়া যাদের আছে তাদের ক্ষেত্রে কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল এগুলো দিতে হবে। অ্যাকনি আর হিরসুটিজম এই সকল ক্ষেত্রগুলোতে কিন্তু ওরাল কন্ট্রাসেপটিভ পিল ভালো কাজ করতে পারে। ইনফার্টিলিটির ক্ষেত্রে হচ্ছে ওভুলেশন ইনডিউসিং যে ড্রাগ, লিট্রোজল, সিসি যেটা বলে আসলাম যে ড্রাগটা, ওইটা। আর সার্জিক্যাল ট্রিটমেন্টে ল্যাপ্রোস্কোপিক ওভারিয়ান ড্রিলিং নামে যে টার্মটা আছে ওইটা। আর কমপ্লিকেশন হচ্ছে কি কি হইতে পারে, মেটাবলিক ডিসঅর্ডারসগুলো হইতে পারে, ডায়াবেটিস, হাইপারটেনশন, অবিসিটি, ইনফার্টিলিটি, রিকারেন্ট অ্যাবর্শন হইতে পারে, জেস্টেশনাল ডায়াবেটিস হইতে পারে, এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেসিয়া, এন্ডোমেট্রিয়াল ক্যান্সার হইতে পারে। দেখো এই যে একটা মহিলা, এই মহিলার দাড়ি আছে,
অ্যাকনি আছে, ইরেগুলার পিরিয়ডস হয়, ইনফার্টিলিটির প্রবলেম, টেস্টোস্টেরন লেভেল বেশি, ওভারওয়েট, অ্যাকান্থোসিস নাইগ্রিকান্স আছে, হেয়ার লস আছে। সো এই জিনিসগুলো মহিলার আছে এবং এই মহিলাটা কিন্তু হয়তোবা তাহলে আমরা বলতে পারি পিসিওএস আছে।